হাই কাঁচা বাচ্চারা, আমরা এখন রাসায়নিক পরিবর্তনের খ মানে অনুধাবনমূলক বা কম্প্রিহেন্সিভ কোশ্চেনগুলো সলভ করব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, সাম্যধ্রুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন? এটা আগে তোমাকে বুঝিয়ে দিই কেন হয় না, পরে উত্তর লিখে দিচ্ছি। সাম্যধ্রুবক মানে কি, আগে উত্তরটা লিখিয়ে দিই। সাম্যধ্রুবক মানে কেপি হইতে পারে, কেসি হইতে পারে। আমি কেসি চিন্তা করি। কেসি সমান কি, উৎপাদের যে ঘনমাত্রা, ওকে, আর বিক্রিয়কের যে ঘনমাত্রা। সো উৎপাদ সুন্দর করে লিখে, কেসি সমান হচ্ছে প্রোডাক্ট আর নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। আর কেপি সমান কি, কেপি সমান হচ্ছে প্রোডাক্টের আংশিক চাপ বাই রিঅ্যাক্ট্যান্টের আংশিক চাপ। ওকে, এটা হচ্ছে কেপি কেসের ইকুয়েশন। এখন দেখতো ভাই, একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছায়, সাম্য অবস্থা মানে কি, বিক্রিয়া কিন্তু এখানে স্টেডি ওয়েতে আছে। স্টেডি ওয়ে মানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, উৎপাদ থেকে উৎপাদ মানে বিক্রিয়ক হচ্ছে। তাহলে সাম্য অবস্থায় পৌঁছালে কখনোই একটা বিক্রিয়ার বিক্রিয়ক শেষ হয়ে যাবে না বা উৎপাদ জিরো হয়ে যাবে না, কোনোটাই কিন্তু জিরো হয় না, দুইটাই এক্সিস্ট করে। দুইটা এক্সিস্ট করে মানে কি, এটাও জিরো না এটাও জিরো না, তাহলে সাম্য অবস্থায় কখনো কি হবে না, শূন্য বা অসীম হবে না। সো এটা আনসার করতে গেলে এভাবে লিখতে হবে যে সাম্য অবস্থায় বিক্রিয়ক বা উৎপাদ উভয় থাকে, কেউ শূন্য হয় না। এই কথাটা লেখার থেকে যদি লিখি হচ্ছে উভয় থাকে, বিক্রিয়ক বা উৎপাদ উভয় থাকে। ওকে, ফলে কারো ঘনমাত্রা অথবা আংশিক চাপ শূন্য হয় না। সো কারোই ঘনমাত্রা বা আংশিক চাপ শূন্য হয় না। তো যেহেতু ঘনমাত্রা বা আংশিক চাপ কারো শূন্য হবে না, এটা কখনো জিরো হবে না, এটা কখনো অসীমও হবে না। বাকিটুকু নিচে লিখে দিতে হবে। পরের প্রশ্ন, এইগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা ব্যাখ্যা করো। এখানে আমাকে কেন্দ্রীয় মৌলের জারণ মান চিন্তা করতে হবে। সো নাইট্রিক অ্যাসিডের জন্য, নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি HNO3 H3PO4 আর H2SO3 সালফিউরাস অ্যাসিড। সো এইগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান দেখব। এখানে হচ্ছে 3 দুগুণা 6 প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 5, 4 দুগুণা 8, এখানে হচ্ছে প্লাস 5, আর এখানে কত SO3, আমি 4 কেন লিখছি, SO3 এখানে হচ্ছে -6 প্লাস 4। ওকে, তাহলে কথা হচ্ছে কি, আমার এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি হবে সে শক্তিশালী অ্যাসিড হবে। কেন্দ্রীয় মৌলের জারণ মান এ সব থেকে কম, তার মানে আমি বলতে পারি যে সব থেকে দুর্বল অ্যাসিড এইটা, H2SO3 সব থেকে উইক এখানে। এখন এই দুইটার মধ্যে কে বড় কে ছোট, মানে কে শক্তিশালী কে দুর্বল, এটা তোমরা মনে হয় জানো যে যার আকার ছোট, নাইট্রোজেন আকারে ছোট। সো নাইট্রোজেন আকারে ছোট হইলে ও একটু শক্তিশালী হবে। তো কথা হচ্ছে এর থেকে দ্বিতীয়তে আছে এইটা H3PO4। দেখছো আমি ভুলভাল লিখছি, আসলে আমি পুরোটা মুছেই লিখি, মানে এখানে আসলে H3PO2 এরকম অনেক কিছু আছে, এখানে HNO2 আর এখানে H3PO3 H2SO3, তাহলে এইটুকু অবশ্যই চেঞ্জ হবে। এখানে হচ্ছে 3 দুগুণা 6 2, হ্যাঁ ঠিক আছে। আর এখানে হচ্ছে 3 দুগুণা 6 প্লাস 3, এখানে প্লাস 3 থাকে। আর এখানে 2 দুগুণা 4, এখানেও প্লাস 3 থাকে। তাহলে কথা হচ্ছে এখানে সব থেকে শক্তিশালী এটা, মানে সব থেকে শক্তিশালী সালফিউরাস অ্যাসিড। এখন নাইট্রাস অ্যাসিড এবং ফসফরাস অ্যাসিড, এর মধ্যে শক্তিশালী কে, এর মধ্যে দুর্বল কে, এটা আমাদেরকে বের করতে হবে। তো এর মধ্যে শক্তিশালী দুর্বলকে বের করতে গেলে দেখলাম যে জারণ মান এখানে সমান আছে। জারণ মান সমান থাকলেও যেটার আকার ছোট, নাইট্রোজেনের আকার ছোট, তো ওইটা শক্তিশালী হবে। তো কথা হচ্ছে এখানে HNO2, তারপরে হচ্ছে H3PO3। তাহলে এখানকার ব্যাখ্যা হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মান। ওকে, সো কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি সমান হয় তখন হচ্ছে আকার। সো আমি যদি বলি ব্যাখ্যা হচ্ছে দুইটা,
কেন্দ্রীয় মৌলের জারণ মান, আর এটি সমান হলে আকার, এটি সেম হলে কেন্দ্রীয় মৌলের আকার যার বড় সে শক্তিশালী হবে। আমি জানি না এখানে আসলে ভুল টুল কিছু হয়েছে কিনা, অনেকবার মুছছি ঠিক করছি, তো যদি ভুল হয় তাহলে একটু কমেন্টে জানাও সবাই। পরের প্রশ্ন, রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল অবস্থা মানে হচ্ছে এটাকে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলা হয়। যেমন ধরো এ থেকে বি, সেখান থেকে সি থেকে ডি তৈরি হচ্ছে, একটাকে আমরা আরএফ বলি, একটাকে আমরা আরবি বলি। এটা একটা বিক্রিয়া আমি নিলাম। সাম্যাবস্থায় ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট সমান থাকে। সমান থাকে মানে যে হারে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় সেই হারে আবার উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়। এই জন্য এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, বাট বিক্রিয়া তো থেমে যায় না। তো তুমি যদি লিখতে চাও এভাবে লিখবা যে সাম্য অবস্থায় আরএফ সমান হচ্ছে আরবি। এই কথার তুমি যদি বাংলা কথা বলো তাহলে বাংলা কথা এরকম আসে যে অর্থাৎ বিক্রিয়ক থেকে যে হারে উৎপাদ তৈরি হয়, বিক্রিয়ক থেকে যে হারে উৎপাদ তৈরি হয়, উৎপাদ থেকে সেই হারে বিক্রিয়ক তৈরি হয়, উৎপাদ থেকে সেই হারে বিক্রিয়ক তৈরি হয়। ওকে, সো বিক্রিয়ক থেকে যে হারে উৎপাদ তৈরি হচ্ছে, উৎপাদ থেকে সেই হারে বিক্রিয়ক তৈরি হচ্ছে, এজন্য এদের ঘনমানটা পরিবর্তন না হলেও সো ফলে এদের ঘনমাত্রা লিখতে এত আলসেমি লাগছে, চেঞ্জ না হলেও বিক্রিয়া গতিশীল অবস্থা থাকে, না হলেও বিক্রিয়া গতিশীল থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের আনসার। অনেক বড় হয়ে গেছে মনে হয়, খাতা লিখলে অনেক দূর যাবে। পরের প্রশ্ন, বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 কেন? দেখো বিশুদ্ধ পানির ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ পানির ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা সমান OH- এর ঘনমাত্রা ওকে সমান কি থাকে 10⁻⁻7 মোলার থাকে। এটা বিশুদ্ধ পানির H+ এর ঘনমাত্রা। তাহলে তুমি যদি এখানে pH হিসাব করো, pH সমান কি -log of এই 10⁻⁻7। তাহলে এখানে 7 আগে নিয়ে আসলাম, log 10 থাকে, log 10 এর মান হচ্ছে 1। এই জন্য বিশুদ্ধ পানির pH এর মান কত আসে? 7 আসে। ইজি পিজি লেমন স্কুইজি। পরের প্রশ্ন, কেপি এবং কেসি এর একটি করে সাদৃশ্য, একটি করে বৈসাদৃশ্য লিখো। সো যদি আমরা সাদৃশ্য লিখি, সাদৃশ্য কি? উভয় সাম্যধ্রুবক, শেষ। উভয় সাম্যধ্রুবক। সাদৃশ্য অনেক আছে, বাট আমি যেটা ছোট সেটাই লিখবো, কারণ কি আমার ওখানে জায়গা কম লাগছে, আমার এফোর্ট কম লাগছে। আর বৈসাদৃশ্য কি জিনিস? বৈসাদৃশ্য হচ্ছে যখন আমরা কেসি হিসাব করি তখন ঘনমাত্রা দিয়ে হিসাব করি, আর যখন কেপি হিসাব করি তখন আংশিক চাপ দিয়ে হিসাব করি। সো কেসি এর ক্ষেত্রে হিসাব করা হয় ঘনমাত্রা, আর কেপি এর জন্য আমরা হিসাব করি কি দিয়ে? আংশিক চাপ দিয়ে। ওকে, ইজি পিজি লেমন স্কুইজি। দেখো পরের প্রশ্ন, ফর্মিক অ্যাসিডের কে এর মান এত বলতে কি বোঝায়? ফর্মিক অ্যাসিডের কে এর মান এত বলতে বোঝায়, তুমি জাস্ট এটা লিখে দিবা HC=। তো এ যখন বিয়োজিত হয় তখন কি তৈরি করে? ফরমেট আয়ন এবং প্রোটন। সো এটার কে এর মান দেওয়া আছে, এর মানে হচ্ছে কে সমান কি 1.8 10⁻⁻3। এই মানটা সমান হচ্ছে কি HC=, এই ঘনমাত্রা H+ এর ঘনমাত্রা, আর হচ্ছে HC=, তার ঘনমাত্রা। ওকে, এটুকু লিখে দিলেই স্যার খুশি হয়ে তোমাকে 2 এর মধ্যে 2 দিয়ে দেবে।
পরের প্রশ্ন, পানির আয়নিক গুণফল ব্যাখ্যা করো। পানির আয়নিক গুণফল ব্যাখ্যা করতে গেলে তোমাকে 3-4টা লাইন ইকুয়েশন লিখে দিতে হবে। মেইন জিনিসটা সেটা কি, দেখো পানি যখন বিয়োজিত হয় H2O তখন কি তৈরি করে, তখন তৈরি করে H+, এখানে তো আর থার্ড ব্র্যাকেট হবে না কারণ এখানে তো আমি ঘনমাত্রা প্রকাশ করছি না। সো পানি এখানে তৈরি করে হচ্ছে H+ আর পানি তৈরি করে OH-। ওকে, সো এখানে একটা সাম্য অবস্থা আসবে, সাম্য ধ্রুবক আসবে। সাম্য ধ্রুবক মানে কি H+ OH- আর নিচে H2O। দেখো আমরা নর্মালি কি জানি ভাই, পানি খুবই কম পরিমাণ বিয়োজিত হয়। কম পরিমাণ বিয়োজিত হয় মানে কি, শুরুতে পানির যে ঘনমাত্রা, সাম্য অবস্থায় পানির যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা অবশ্যই কি থাকবে, অবশ্যই সেম থাকবে। আমি চাইলে এই দুটো ঘনমাত্রাকে ধ্রুবক ধরতে পারি। আবারও বলছি, শুরুর ঘনমাত্রা আর সাম্য অবস্থায় ঘনমাত্রা সেম থাকে, তাহলে ধ্রুবক ইন্টু ধ্রুবক গুণ করলে নতুন ধ্রুবক হয়, সেটাকে আমরা KW বলি। সো KW সমান হচ্ছে H+ এবং OH-, এবং এটার মান হচ্ছে 10⁻⁻14 যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং মনে রাখবা তাপমাত্রা বৃদ্ধি করলে এই KW এর মানটা বৃদ্ধি পায়। এটুকু লিখে দিবা, 2 এর মধ্যে ইনশাআল্লাহ 2 পেয়ে যাবা। পরের প্রশ্ন, পিএইচ স্কেলের মান 0 থেকে 14 এর মধ্যেই কেন সীমাবদ্ধ থাকে? কেন পিএইচ এর স্কেল মান 14 থেকে বড় হয় না বা 0 থেকে ছোট হয় না? পিএইচ এর মান কিন্তু 0 থেকে 14 এর বাইরেও যেতে পারে, বাট পিএইচ এর স্কেল মান 0 থেকে 14 হয়। সো এইখানে তোমাকে একটু হিস্ট্রিতে যেতে হবে। পিএইচ এর স্কেলটা তৈরি করছে হ্যান্ডারসন, সরি ওনার নাম হচ্ছে SPL সরেনসেন। সো সরেন পেডের লুইটস সরেনসেন তার পুরো নাম, সম্ভবত সুইডিশ একজন কেমিস্ট, অনেক কঠিন নাম। সো উনি যখন পিএইচ এর স্কেলটা তৈরি করছিলেন, আমরা একটু দেখি। তো তোমরা জানো কোন একটা স্কেল যখন তৈরি করা হয় তখন সেখানে একটা লোয়ার পয়েন্ট লাগে, একটা আপার পয়েন্ট লাগে, যেটাকে ফিজিক্সে তোমরা তাপগতিবিদ্যায় নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু পড়ছিল। তো উনি আসলে নিম্ন স্থির বিন্দু ধরছিল 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ঊর্ধ্ব স্থির বিন্দুকে ধরছিল 1 মোলার HCl। এইটাকে ধরে উনি পিএইচ এর স্কেলটা ডিজাইন করছিল। এবং যদি তুমি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করতে চাও, দেখবা যে পিএইচ এর মান হচ্ছে এখানে 0 আসে, আর এখানে পিএইচ এর মান উল্টা লিখছে, এইখানে পিএইচ এর মান 14 আসে, আর এখানে পিএইচ এর মান 0 আসে। সো যেহেতু 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আর 1 মোলার HCl ধরে স্কেলটা ডিজাইন করা হয়েছিল, এইজন্য পিএইচ এর মান কি আসে, 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই হচ্ছে আমাদের আনসার। সো তুমি একটু বলে দিবা, ওনার নাম হচ্ছে সরেনসেন। মেডিকেল পরীক্ষা যারা দিবা এটা কাজে লাগবে। সরেনসেন পিএইচ এর স্কেলটা তৈরি করছিল এবং ওনার স্ট্যান্ডার্ড ছিল 1 মোলার HCl এবং 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন, কে এর মান বেশি হলে অ্যাসিডের শক্তি অধিক ব্যাখ্যা করো। দেখো আমার কাছে একটা অ্যাসিড আছে, ফর এক্সাম্পল H একটা অ্যাসিড, সে কি তৈরি করে H+ এবং A-। কে এর ভ্যালু কি হবে, H+ এর ঘনমাত্রা, A- এর ঘনমাত্রা আর নিচে H এর ঘনমাত্রা। বুঝছো, তোমরা থার্ড ব্র্যাকেট দিও, আমি ফার্স্ট ব্র্যাকেট দিই কারণ থার্ড ব্র্যাকেট দিতে আমার প্যারা লাগে, কষ্ট লাগে। এখন কে এর মান বাড়লে অ্যাসিডের বিয়োজিত অংশের পরিমাণ বাড়ে না? দেখো তো, কে এর মান যত বাড়বে অ্যাসিডের বিয়োজিত অংশের পরিমাণ তত বৃদ্ধি পায়, তার মানে কি অ্যাসিডটা তত শক্তিশালী হয়। সো আনসার হচ্ছে এইটা, কে এ বাড়লে অ্যাসিড এর বিয়োজন বাড়ে, অতএব কি হবে, অ্যাসিড স্ট্রং হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। সো কোন একটা অ্যাসিডের কে এর মান যত বাড়বে অ্যাসিডের বিয়োজিত অংশের রেশিও তত বাড়ে, বিয়োজিত অংশের পরিমাণ তত বাড়ে, সুতরাং অ্যাসিডটা তত বেশি কি হবে, স্ট্রং হবে। আচ্ছা, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, এটা পরিমাণগত রসায়নে ব্যাখ্যা দিয়ে আসছি। তো আগে একটু দেখি মোলারিটি সমান কি, উপরে হচ্ছে মোল আর নিচে কি আয়তন, এটা হচ্ছে দ্রবণের আয়তন। সো মোল কোনো সমস্যা নেই, মোল তাপমাত্রা চাপের সাথে সাথে পরিবর্তন হয় না, বাট আয়তন কি, তাপমাত্রা চাপের সাথে সাথে পরিবর্তন হয়, এই জন্য মোলারিটিও তাপমাত্রা চাপের সাথে সাথে পরিবর্তন হয়। সো আমরা জানি আয়তন তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। সো আয়তন যদি তাপমাত্রার সাথে চেঞ্জ হয়
মোলারিটিও তাপমাত্রার সাথে কি হবে চেঞ্জ হবে ইজি পিজি লেমন স্কুইজের জিনিস পরের প্রশ্ন তাপমাত্রার সাথে পানির আয়নিক গুণফল পরিবর্তনশীল কেন আচ্ছা ঠিক আছে সো পানির আয়নিক গুণফল কেন পরিবর্তনশীল তার জন্য তোমাকে আয়নিক গুণফলের আগে ইকুয়েশনটা লিখতে হবে ইকুয়েশন মানে কি H+ এবং হচ্ছে OH-। এখন মাইনাসটা কিন্তু অক্সিজেনের উপরে হাইড্রোজেনের উপরে না তাপমাত্রা চেঞ্জ করলে আসলে পানিটা কেন বিয়োজিত হয় একটা পানির অণু আর একটা পানির অণুর সাথে ধাক্কা খায় ধাক্কা খেলেই পানির অণুটা কিন্তু স্প্লিট হয়ে যায় এক জায়গায় H+ এক জায়গায় OH- ভেঙে যায় তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে গতিশক্তি বাড়লে সংঘর্ষ বাড়ে সংঘর্ষ বাড়লে কি হবে এই বিয়োজিত পরিমাণ বাড়বে মানে হচ্ছে এখানকার KW বাড়বে সো এভাবে তুমি লিখতে পারো আমি তোমাকে এমনি বুঝাই দিচ্ছি তাপমাত্রা যদি বাড়ে গতিশক্তি বাড়বে কার গতিশক্তি পানির অণুর গতিশক্তি বাড়বে পানির অণুর গতিশক্তি যদি বাড়ে তাহলে হচ্ছে সংঘর্ষ বাড়বে ওকে সংঘর্ষ যদি বাড়ে তাহলে বিয়োজন বাড়বে আর বিয়োজন বাড়লে কি হবে KW হচ্ছে বাড়বে এই হচ্ছে তোমার হিসাব নিকাশ তুমি চাইলে এমনি দেখাইতে পারো তুমি চাইলে স্যারকে একটু সুন্দর করে বাংলা কথায় লিখে দেখাতে পারো ওই একই কথা সো তাপমাত্রা বাড়ালে পানির অণুর গতিশক্তি বাড়ে পানির অণুর গতিশক্তি বাড়লে সংঘর্ষ বাড়ে কারণ তাড়াতাড়ি মুভ করে তাড়াতাড়ি সংঘর্ষ হয় সংঘর্ষ বাড়লে বিয়োজন বাড়ে মানে H+ OH- এর ঘনমাত্রা বাড়ে সুতরাং KW কি হবে বৃদ্ধি পাবে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ পরের প্রশ্ন সোডিয়াম কার্বনেটের সকল জলীয় দ্রবণ ক্ষারীয় কেন তো সোডিয়াম কার্বনেটটা দেখতে হবে যে এটা একটা লবণ Na2CO3 এই লবণের যদি বাপ চিন্তা করো মানে এই লবণের সোর্স বেস কোনটা দেখো তো বাপ সোডিয়াম হাইড্রোক্সাইড কারণ কি যে কোনো একটা লবণের পজিটিভ অংশ ক্ষার থেকে আসে আর এই লবণের সোর্স অ্যাসিড কোনটা দেখো তো অ্যাসিড অংশ আসে কার্বনেট থেকে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড মানে যে কোনো লবণের সোর্স ক্ষার থাকে পজিটিভ অংশ থেকে আসে মানে পজিটিভ অংশ ক্ষার থেকে আসে নেগেটিভ অংশ অ্যাসিড থেকে আসে এবং তুমি অবশ্যই জানো যে কার্বনিক অ্যাসিড অ্যাসিড হিসেবে যতটুকু শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে তার থেকে বেশি শক্তিশালী এই জন্য দ্রবণ কি হবে অতএব দ্রবণ ক্ষারী হবে ওকে এই হচ্ছে আমাদের আনসার এর একটা মাঝখানে দিই নাহলে দেখতে খুবই অ্যাসিমেট্রিক লাগছে সো আবারও বলছি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কেন ক্ষার হয় কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম কার্বনেটের সোর্স ক্ষারটা শক্তিশালী অ্যাসিড থেকে এই জন্য জলীয় দ্রবণ কি হবে ক্ষারীয় হবে প্রশ্ন বলছে ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রটি ব্যাখ্যা করো আচ্ছা ঠিক আছে ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র হচ্ছে এইটা Ka সমান হচ্ছে আলফা স্কয়ার সি তাহলে আলফা সমান এই সূত্র ব্যাখ্যা করতে বলছে মানে সূত্র প্রতিপাদন করতে বলেনি সূত্রে কি বলছে সেটা বলছে Ka কনস্ট্যান্ট রুট ওভার তো মানে কি বলে আলফা তো হচ্ছে সো K যদি কনস্ট্যান্ট হয় আমি বলতে পারি আলফা ইজ প্রপোর্শনাল 1/√c এবং এই ইকুয়েশনটা যদি কারো মনে থেকে থাকে এটা শুধুমাত্র উইক অ্যাসিডের জন্য এখন এটাকে লঘুকরণ সূত্র কেন বলা হয় দেখো তো তুমি যদি উইক অ্যাসিডের সি কমানো মানে কি উইক অ্যাসিডকে লঘুকরণ করা তখন আলফা কি হয় আলফা বাড়ে না আলফা বাড়ে মানে অ্যাসিডটা কি হয়ে যাবে শক্তিশালী অ্যাসিড হবে তো সোজা কথা ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রকে লঘুকরণ সূত্র বলা হয় কারণ এটা যে দুর্বল অ্যাসিডের বা দুর্বল অ্যাসিডকে লঘুকরণ করলে সেটি শক্তিশালী হয় স্ট্রং হয় মানে আলফা বেড়ে যায় আগে যদি 10% বিয়োজিত হতো এখন 15% বিয়োজিত হয় এবং একটা অ্যাসিড শক্তিশালী না দুর্বল সেটা কিন্তু তার পিএইচ এর উপর নির্ভর করে না সেটা নির্ভর করে তার বিয়োজনের উপরে পিএইচ কেন নির্ভর করে না অ্যাসিডের পরিমাণ বেশি নিলে পিএইচ এর মান একরকম হবে অ্যাসিড কম নিলে পিএইচ এর মান অন্যরকম হবে সো পিএইচ দিয়ে কিন্তু একটা অ্যাসিডের শক্তিমানটা বোঝানো যায় না আলফা দিয়ে শক্তিমানটা বোঝাইতে হয় পরের প্রশ্ন ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন সো তুমি ঘনমাত্রা বাড়াচ্ছ সো বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পাবে এটা হচ্ছে প্রশ্ন সো ঘনমাত্রা যদি বাড়াই ঘনমাত্রা বাড়ালে কি হবে দেখো তো সংঘর্ষ বাড়বে না সংঘর্ষ বাড়বে মানে কি বাড়বে
বিক্রিয়ার রেটটা হচ্ছে বাড়বে। যদিও আসলে সব ক্ষেত্রে বাড়ে না, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বাড়ে না, বাট ক্রম তো তোমরা পড়ো নাই, এমনিতেই বলছি যে ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বাড়ে। বলতে পারো যে ভাই মাত্র এতটুকু উত্তর, হ্যাঁ এতটুকুই উত্তর, এটাই উত্তর। এটাকে তুমি একটু চাইলে 2-3 লাইন লিখে তারপর বড় করে স্যারের সাথে প্রেজেন্ট করতে পারো। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 থেকে বেশি কেন হয়, কম কেন হয়? ওই যে কিছুক্ষণ আগে একটা উত্তর দিলাম না সোডিয়াম কার্বনেট, ওরকম উত্তর আমি তাও দেখা দিচ্ছি। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, NH4Cl, এটা সোর্স ক্ষার কি? সোর্স ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর সোর্স অ্যাসিড কি? HCl। এবং তুমি জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? খুবই দুর্বল একটা ক্ষার, HCl বেশ শক্তিশালী অ্যাসিড। এই জন্য এর জলীয় দ্রবণ কি হবে? জলীয় দ্রবণ অ্যাসিডিক হবে। অ্যাসিডিক যদি হয় পিএইচ এর মান কি হবে? পিএইচ এর মান অ্যাসিডিক দ্রবণের সাথে কম হয়, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এই চ্যাপ্টারের খ নাম্বার বেশ মজার আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর প্রশমন তাপের মান ধ্রুবক, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি থাকে? Na+, এটা অ্যাকুয়াস অবস্থায় থাকে, OH-, এটা অ্যাকুয়াস অবস্থায় থাকে। এখানে হচ্ছে H+, এও অ্যাকুয়াস অবস্থায় থাকে, Cl-, এও অ্যাকুয়াস অবস্থায় থাকে। সো যখন এদেরকে তুমি একসাথে মেশাবা তখন কিন্তু একটাই বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? এখানে H2 তৈরি হয়। আর Na+ কিন্তু অ্যাকুয়াস থাকে, আর Cl- কিন্তু তখনও অ্যাকুয়াস থাকে। মানে এরা কিন্তু বিক্রিয়া করে না, এরা কিন্তু পাশাপাশি সহ অবস্থান করে। সো বিক্রিয়া করে কিন্তু একটাই। তুমি যদি এখানে অন্য কোনো অ্যাসিড নিতে, শক্তিশালী অ্যাসিড, তাও কিন্তু একটা বিক্রিয়াই হইতো। তো কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন তাপের মান ধ্রুবক কেন? কারণ অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কিন্তু পানির সাথে হচ্ছে, এই সোডিয়ামের কোনো প্রভাব নাই, এই ক্লোরাইডের কোনো প্রভাব নাই, অন্য অ্যাসিড নিলেও কিন্তু বিক্রিয়া একটা বিক্রিয়াই হইতো। তাহলে কথা হচ্ছে যে বিক্রিয়া ধ্রুবক, বিক্রিয়া চেঞ্জ হয় না, বিক্রিয়া ধ্রুবক, তাই প্রশমন তাপও ধ্রুবক। ওকে, যদি কেউ মানটা মনে রাখতে চাও, এই মানটা হচ্ছে ΔH প্রশমন, তো নিউট্রালাইজেশন -57.2 কিলোজুল পার মোল, মানে প্রতি মোল পানির জন্য এই মানটা চেঞ্জ হয়। পরের প্রশ্ন, সক্রিয়ণ শক্তি কিভাবে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে? প্রথম কথা হচ্ছে সক্রিয়ণ শক্তি হচ্ছে সেই মিনিমাম এনার্জি যেটা না দিলে বিক্রিয়া হয় না। ওকে, তাহলে কথা হচ্ছে সক্রিয়ণ শক্তি হচ্ছে ন্যূনতম সেই শক্তি যা না দিলে বিক্রিয়া সংঘটিত হয় না, বিক্রিয়া সংগঠিত হয় না। ওকে, সো এটা হচ্ছে সক্রিয়ণ শক্তির ডেফিনেশন। এই শক্তিটা তোমাকে দেওয়াই লাগবে যদি বিক্রিয়া ঘটাইতে হয়। তুমি চাইলে এর আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন দিতে পারো। ডেফিনেশন হচ্ছে এটাই, ছবিটাকে দিতে পারো, তাইলে স্যার খুশি হয়ে যাবে। যে ধরো আমি যদি একটা গ্রাফের এই বরাবর এনার্জি নেই আর এই বরাবর রিঅ্যাকশন প্রোগ্রেস নিলাম, ধরে নাও। ওকে, সো যদি গ্রাফটা এরকম দেখতে হয়, এরকম ধরো গ্রাফটা, এখানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট, এবং তোমাদেরকে দেখাইছিলাম এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ওকে, তো কথা হচ্ছে এই যে যে শক্তিটাকে দরকার হয়, মানে এখান থেকে কিন্তু শক্তি শোষিত হয়, বুঝছো? এই পর্যন্ত এই শক্তিটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। মানে এটা একটা এনার্জি হিলের সঙ্গে তুমি কম্পেয়ার করলে দেখো, এখান থেকে পাহাড় পর্যন্ত কিন্তু উঠা লাগবে, উঠতে কিন্তু এফোর্ট দিতে হয়। তো সক্রিয়ণ শক্তি কিন্তু শোষিত শক্তি, যেটা আমার থেকে ও নেয়, এবং এই শক্তির মান যত বেশি হবে বিক্রিয়া হওয়া কিন্তু তত কঠিন হবে। তো সোজা কথা তুমি বলতে পারো যে সক্রিয়ণ শক্তি বাড়লে রিঅ্যাকশন রেট কমে যায়। সক্রিয়ণ শক্তি যত কম হয় হার তত
বৃদ্ধি পায়। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। পরেরটা, রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করো। রক্তে হচ্ছে 3 রকম বাফার সিস্টেম থাকে। নাম্বার 1, একটাকে আমরা বলি হচ্ছে বাইকার্বনেট বাফার। ওকে, বাইকার্বনেট বাফার, এবং এটাই আসলে রক্তের মেইন বাফার, বুঝছো? রক্তে মাঝে মধ্যে হচ্ছে প্রোটিন বাফার থাকে, প্রোটিন বাফার। ওকে, মাঝে মধ্যে ফসফেট বাফার থাকে। তোমাদের বইতে একটাই আছে, সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। আমরা ওটাই ব্যাখ্যা করব। বাফার কিন্তু একটা উইক অ্যাসিড বা উইক বেস হইলেই হয়, তার অনুবন্ধী লবণ থাকলে ভালো হয়, বাট থাকার কিন্তু ম্যান্ডেটরি না। কিরকম? আমরা জানি রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বনিক অ্যাসিড রূপে থাকে, H2CO3। তো এই যখন বিয়োজিত হয় তখন কি তৈরি করে? বাইকার্বনেট তৈরি করে, আর এখানে H+ তৈরি করে। দেখো, এটা কিন্তু একটা সাম্য অবস্থা তৈরি করে। তো কোনো কারণে যদি রক্তে H+ এর পরিমাণ বৃদ্ধি পেলে, H+ বৃদ্ধি পেলে, এটা হইতে পারে ধরো পাকস্থলী থেকে একটা লিক তৈরি হলো, সো ব্লাডে পাকস্থলীর HCl চলে গেল। নর্মালি রক্তে OH কখনো বাড়ে না, H+ বাড়ে অথবা H+ কমে যায়। সো H+ বৃদ্ধি পেলে লাসাতিলের নীতি অনুযায়ী এই বিক্রিয়া কই যাবে? পেছন দিকে আসবে। মানে কিছু পরিমাণ H+ ভেঙে গিয়ে এই কার্বনিক অ্যাসিড তৈরি করলো, মানে কি H+ যে বেড়ে গেছিল এটা কিন্তু নিউট্রাল হয়ে গেল। আর যদি এরকম হয় H+ কখনো হ্রাস পায়, সো H+ হ্রাস পেলে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া সামনের দিকে যাবে। ইজি পিজি লেমন স্কুইজি। এটা হচ্ছে বাইকার্বনেট বাফার সিস্টেম। প্রোটিন আর ফসফেট বাফার তোমাদের সিলেবাসে নাই, আমরা না পড়ি। আচ্ছা, অ্যাটম ইকোনমি বলতে কি বোঝায়? অ্যাটম ইকোনমি বলতে বোঝায়, আগে তোমাদের কি ইকুয়েশনটা দেখাই। অ্যাটম ইকোনমি সমান হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ বাই হচ্ছে মোট উৎপাদ। এই জিনিসটা কিরকম তোমাদেরকে এমনি বুঝাই দিই, এটা উত্তরের মধ্যেও না। ধরো আমি কোনো একটা ইন্ডাস্ট্রির মালিক, আমাকে একটা জিনিস বানাইতে হবে। ধরো আমি পি বানাবো, প্রোডাক্ট পি। এটা দুইভাবে বানানো যেতে পারে। ধরো এ থেকে পি প্লাস আর হয়, আর বি থেকে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস হয়। সো তোমাকে যদি বলা হয় কোন প্রসেসটা ভালো, ডেফিনেটলি যে প্রথমটা ভালো। কারণ কি? আমার কাঙ্ক্ষিত জিনিসের সাপেক্ষে বাইরের জিনিস কম তৈরি হচ্ছে। এখানে বাইরের জিনিস কিউ আর এস, আমি চাই কিন্তু পি বেশি তৈরি হচ্ছে। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় অ্যাটম ইকোনমি দিয়ে। সো অ্যাটম ইকোনমি যত বেশি হয় তত ভালো কিন্তু। সো অ্যাটম ইকোনমি বেশি মানে কি? কাঙ্ক্ষিত উৎপাদ বেশি। সো মনে রাখবা, অ্যাটম ইকোনমি AE যত বেশি হবে তত বেশি প্রসেসটা কি হবে? গ্রিন হবে। মানে কোনো একটা প্রসেসের অ্যাটম ইকোনমি যত বেশি হবে সেই প্রসেস তত বেশি পরিবেশ বান্ধব হবে। এরপরে দেখি HOCl, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। নামটা একটু লিখে দেই, HOCHLOROUS, হাইপোক্লোরাস অ্যাসিড। সো এটা একটা অ্যাসিড ব্যাখ্যা করতে হবে। এই যখন বিয়োজিত হয় HOCl, তুমি একে পানিতে বিয়োজিত করো, ও পানিতে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, H3O+, প্লাস এখানে হচ্ছে OCl-। সুতরাং এটা কি হবে? এটা একটা অ্যাসিড, কারণ জলীয় দ্রবণে কি দান করে? তোমরা কি জানো কিনা হাইড্রোনিয়াম আয়ন আর প্রোটন একই কথা? একই জিনিস না, অ্যাসিড বেজের পার্সপেক্টিভে একই জিনিস। সো ও হচ্ছে জলীয় দ্রবণে H3O+ দান করে। আর যারা জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন বা প্রোটন দান করে ওদেরকে আমরা কি বলি? অ্যাসিড বলি। ইজি পিজি লেমন স্কুইজি। সো এই সাথে সাথে আমাদের রাসায়নিক পরিবর্তনের অনুধাবনমূলক প্রশ্নের পার্টটা শেষ হয়ে গেল। সবাই এখন নিজে বাসায় বসে পড়ো, প্র্যাকটিস করো, 2-3 বার রিভিশন দাও, দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।